তমলুক পূর্ব মেদিনীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শহর, যা প্রাচীনত্ব এবং ঐতিহাসিক তাৎপর্যে সমৃদ্ধ। একসময় তাম্রলিপ্ত নামে সারা পৃথিবীর কাছে পরিচিত এই শহরটি সহস্রাব্দ ধরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। আছে প্রাচীন সতীপীঠ মা বর্গভীমার মন্দির। এর ফলস্বরূপ এখন বিশ্বে 51টি সতীপীঠ হয়ে গেছে। ফাইনালি ভোগ প্রসাদের লাইনে বসার সুযোগ পেলাম। আর রাজবাড়ি, যা বর্তমানের সঙ্গে অতীতের সংযোগ স্থাপন করে। তাহলে যখন মেনটেনেন্স ছিল তখন এই বাড়ির পরিস্থিতি কী ছিল সেটা একবার চিন্তা করে দেখুন। তাহলে চলুন একসাথে ঘুরে আসি এই প্রাচীন শহর থেকে। আর আজকের যাত্রা শুরু করি আমার শহর বালি থেকে। নমস্কার, আবার নিয়ে এসেছি একটা ছোট্ট ডে ট্রিপ, যেটা ডে ট্রিপের জন্য একদমই পারফেক্ট। কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর থাম্বনেল এর দূর থেকে আপনারা বুঝতেই পেরেছেন। সেটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। যাই হোক, গাড়িও আমাদের রেডি, চলুন বেরোনো যাক। দিনটা ছিল ৩রা নভেম্বর। শীতের আমেজ আস্তে আস্তে কলকাতায় অনুভব করা যাচ্ছে, যদিও এখনো শীতের পোশাক সেরকমভাবে লাগছে না। সকালের হাওয়াতে ঠান্ডার আমেজ চলে এসেছে, কিন্তু বেলা বাড়লেও রোদের প্রকোপ কোনো অংশেই কম নেই। একটাই জিনিস বাঁচোয়া, যে ঘামটা কিন্তু এই মুহূর্তে আগের মতো আর হচ্ছে না। আর শীত যেহেতু আগত, সেহেতু বেলা কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে। আজকে আমাদের গন্তব্য তমলুক, যা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। সে কারণে আমরা NH-16 ধরে এগোলাম তমলুকের পথে। আমাদের বাড়ি বালি থেকে তমলুকের সড়কপথের দূরত্ব 81 কিলোমিটার। সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী মোটামুটি 2 ঘন্টার মতো। এবার দেখা যাক রোড ট্রাফিক কন্ডিশনের উপর তো এটা নির্ভর করে, 2 ঘন্টা কমতেও পারে বা বাড়তেও পারে, দেখি। সড়কপথে তমলুক যেতে মোট 2টো টোল পড়ে। প্রথম ধুলাগড়ের টোল প্লাজা, খরচ 125 টাকা, আর দ্বিতীয় সোনাপেটা টোল প্লাজা, খরচ 85 টাকা। এছাড়া আপনারা চাইলে হাওড়া থেকে বাসেও তমলুক যেতে পারেন। আপনারা চাইলে হাওড়া থেকে ট্রেনেও তমলুক পৌঁছাতে পারেন এবং সেখান থেকে টোটোয় বর্গভীমা মন্দিরে পৌঁছাতে পারেন। ফাইনালি পৌঁছালাম কোলাঘাটে। আর এখানে একটা ছোট্ট টি ব্রেকের প্রয়োজন। শীতের দিন আর রোড ট্রিপ, এই দুইয়ের কম্বিনেশনে টি ব্রেক ছাড়া কিন্তু চলে না। তাই হোক, কোলাঘাটে চা খেয়ে আবার আগের দিকে এগোলো। এখন ঘড়িতে বেলা 10:30। বাড়ি থেকে প্রায় 55 কিলোমিটার রাস্তা চলে এসেছি। হাইওয়ে হওয়ার জন্য কিন্তু রাস্তা একদম ফাঁকা ছিল, খুব বেশি ট্রাফিক কন্ডিশন ছিল না। ন্যাচারালি হু করে গাড়ি টানতে পেরেছি। এবারে আবার আগের দিকে এগোই, দেখি কি হয় না। চলুন। খানিকক্ষণের মধ্যেই শহরের কোলাহল ছেড়ে পৌঁছে গেলাম গ্রামীণ পরিবেশে। আর এই পরিবেশ উপভোগ করতেই রোড ট্রিপের কোনো বিকল্প নেই। দেখতে দেখতে পেরোলাম শহীদ মাতঙ্গিনী স্টেশন, আর এটাই বর্গভীমা মন্দিরের সব থেকে কাছের স্টেশন। কিন্তু এখানে সীমিত সংখ্যক ট্রেনই দাঁড়ায়। এই মুহূর্তে পৌঁছে গেছি ভারতের এক অন্যতম প্রাচীন শহর তমলুকে। আজকে সারাদিনে আমরা তমলুক ঘুরবো। তো তমলুকে কি কি দেখা যায় সেগুলো আজকে ঘুরে দেখবো। তো চলুন শুরু করছি তমলুকে জাগ্রত মন্দির মা বর্গভীমা মন্দির দিয়ে। তমলুক শহরের প্রাচীন নাম তাম্রলিপ্ত, যা গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল। মহাভারতেও এই শহরের নাম উল্লেখ করা আছে। গাড়ি নিয়ে চলে এসেছি। গাড়ি পৌঁছে এই মুহূর্তে আছে এখানকার পার্কিংয়ে গাড়ি রেখে এখান থেকে 100 মিটার মতো রাস্তা তমলুকের বর্গভীমা মন্দির। তো সেদিকে এগোবো, চলুন। এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা করে লাগে। সময় মোটামুটি 4 ঘন্টার মতন দেয়। এখানে মন্দিরে ঢোকার আগে আপনি প্রচুর ডালার দোকান পাবেন। এছাড়াও মন্দিরের ভিতরেও ডালার দোকান আছে। তাই মন্দিরের ভিতর থেকে ডালা নেওয়ার উদ্দেশ্যে আমি মন্দিরের দিকে এগোলাম।
বর্গভীমা মায়ের মন্দির ভারতের বহু পুরনো মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু মায়ের ডালা পাওয়া যায়। তো 100 টাকার ডালা নিয়েছি, এতে আছে মিষ্টি, মালা, ধূপকাঠি, মোমবাতি, সমস্ত কিছু। তো এবারে লাইনে দাঁড়াবো মায়ের দর্শন করার জন্য আর মায়ের পুজো দেওয়ার জন্য। চলুন এগোই। পুরাণে উল্লিখিত মা সতীর পিতা দক্ষরাজ এক যজ্ঞে মা সতীর স্বামী মহাদেবকে আমন্ত্রণ না করে অপমান করেন। মা সতী স্বামীর এই অপমান মানতে না পেরে যজ্ঞানুষ্ঠানে দেহত্যাগ করেন। তখন মহাদেব মা সতীর এই পরিণতি দেখে রাগে এবং দুঃখে তার দেহকে কাঁধে তুলে ব্রহ্মাণ্ড জুড়ে তাণ্ডব শুরু করেন। মহাদেবের এই তাণ্ডবে ব্রহ্মাণ্ড ধ্বংসের পথে উপনীত হয়। এই ঘটনা থেকেই ব্রহ্মাণ্ডকে বাঁচাতে স্বয়ং ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে মা সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেন এবং তা পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে। এর ফলস্বরূপ এখন বিশ্বে 51টি সতীপীঠ হয়ে গেছে। এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। এই পীঠের নাম বিভাষা সতীপীঠ। এখানে দেবীর নাম ভীমপুরা, যিনি সবার কাছে মা বর্গভীমা নামেই পরিচিত। এখানে সকালে নিত্য পূজার পর থেকেই মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া যায়। মন্দিরে সারাদিনই ভক্তদের আগমন লেগে থাকে, তবে মঙ্গলবার, শনিবার এবং সপ্তাহান্তে মন্দিরে ভিড় উপচে পড়ে। আমিও মায়ের দর্শনের জন্য লাইনে দাঁড়ালাম। মন্দিরের ব্যবস্থাপনা খুবই সুশৃঙ্খল, তাই অল্প সময়ের অপেক্ষার পর গর্ভমন্দিরে ঢুকে পড়লাম এবং পুরোহিত মশাইয়ের সাহায্যে নির্বিঘ্নে মায়ের কাছে পুজো দিলাম। দর্শন করলাম কালো কোষ্ঠী পাথরে তৈরি মা বর্গভীমাকে। মন্দিরে মা বর্গভীমা, যিনি মা কালীর এক অনন্য রূপ। এখানে মা মহিষাসুর মর্দিনী রূপেও পূজিত। এই মন্দিরে একটি কিলিকদম্ব গাছ আছে, যেখানে ভক্তরা তাদের মনোকামনার্থে সুতো বাঁধেন এবং ব্রত করে থাকেন। তবে চোখে পড়ল মহিলারা তাদের স্বামীর মঙ্গলার্থে এখান থেকে সিঁদুরও সংগ্রহ করে থাকেন। এখানে কিন্তু মন্দিরের ভিতর ধূপ এবং মোমবাতি জ্বালানো একদমই নিষিদ্ধ, যার জন্য মন্দিরের বাইরে পৃথক স্ট্যান্ড করা আছে। আর আমিও নিজের পরিবারের মঙ্গলার্থে এখানকার স্ট্যান্ডে ধূপ এবং মোমবাতি জ্বালালাম। এখানে কিন্তু একটা কুণ্ড আছে, চলুন এবার কুণ্ডটা দর্শন করি। শোনা যায় দাপর যুগে এখানে রাজা ছিলেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ, যার নির্দেশে এক জেলেনি প্রতিদিন রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন। একদিন পথে সেই শোল মাছ মারা গেলে জেলেনি চিন্তায় পড়েন এবং পাশের এক জলাশয় থেকে জল নিয়ে মাছে ছিটিয়ে দেন। জেলেনিকে অবাক করে দিয়ে খানিকক্ষণের মধ্যেই মাছ জ্যান্ত হয়ে ওঠে। তখন রাজবাড়িতে তিনি সেই মাছ পৌঁছে দেন। এদিকে রাজা তাম্রধ্বজ কৌতূহলবশত জেলেনিকে রোজ জ্যান্ত মাছ সরবরাহের রহস্য জিজ্ঞাসা করেন। তখন জেলেনি রাজাকে সেই জলাশয়ের কথা বললে রাজা নিজে সেখানে পৌঁছে ঘন জঙ্গলের মাঝে জলাশয়কে দেখেন। কপালক্রমে তিনি সেখানে একটি মূর্তিও দেখতে পান। স্থানের মাহাত্ম্য বুঝতে পেরে রাজা এখানে মন্দির তৈরি করেন। পুরাতন মন্দিরটি ইসলামিক আক্রমণে ধ্বংস হয়। পরবর্তীকালে সেই ধ্বংসাবশেষের উপরেই নতুন মন্দির তৈরি হয়। মন্দির তো দর্শন হলো, এবারে আসি এখানকার ভোগ প্রসাদের কথা। এখানে কিন্তু বেলায় 1টা থেকে 1টার পর ভোগ প্রসাদ পাওয়া যায়। তো তার জন্য কুপন কিন্তু আগে থেকে সে নাম নথিভুক্ত করতে হয়, হয় ফোনে বা কুপন এসে এখানে ফিজিক্যালি কাটতে হয়। এখানে মায়ের ভোগের কুপনও পাওয়া যায়। কুপন মূল্য 110 টাকা মাথা পিছু। আপনারা চাইলে আগের দিন রাত্রে উপরে উল্লিখিত নাম্বারে ফোন করেও ভোগের বুকিং করে রাখতে পারেন। দুপুর 1টা বাজতে না বাজতেই দেখলাম মন্দিরে ঢোকার রাস্তাটা ঘিরে দেওয়া হলো। তার খানিকক্ষণ পরেই দেখলাম 3 জন পুরোহিত ভোগ প্রসাদ নিবেদনের জন্য মায়ের মন্দিরে ভোগ নিয়ে যাচ্ছেন। আর তারপরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো অন্নপ্রসাদ বিতরণের জায়গা। বয়স্ক লোকেদের জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণের আগেই কুপন নিয়ে
তারপরেই থালা দেওয়া হয়। একটা ব্যাচ চলতে না চলতেই পরবর্তী ব্যাচ অন্নপ্রসাদ পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তবে দেখে ভালো লাগলো, আগের ব্যাচ খাওয়ার পর জায়গা পরিষ্কারের পরে পরের ব্যাচকে বসার অনুমতি দেওয়া হয়। ফাইনালি ভোগ প্রসাদের লাইনে বসার সুযোগ পেলাম। মায়ের ভোগ প্রসাদ গ্রহণ হয়ে গেছে। কি কি খেলাম সেটা একবার দেখে নিন। ভোগ প্রসাদে ছিল আলু ভাজা, গরম গরম ভাত, পাঁচমিশালি তরকারি, ডাল, কুমড়োর তরকারি এবং মাছের ঝোল, আর শেষ পাতে ছিল পরমান্ন। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। ভোগ প্রসাদ গ্রহণের পর এবার মন্দির থেকে বেরোনোর পালা। মন্দির কিন্তু এখন দুপুরবেলা বন্ধ আছে, 2টো থেকে 3টে এই সময়টা মন্দির বন্ধ থাকে। যাই হোক, এবারে বেরোনো যাক, গিয়ে পার্কিংয়ের দিকে এগোই, চলুন। মাকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরোলাম। যেহেতু মন্দিরের ভিতরে ডালা নিয়েছিলাম, তাই মন্দিরের বাইরে 2 টাকার বিনিময়ে জুতো জমা রেখেছিলাম। তমলুকের আধ্যাত্মিক স্থানটা আপনাদের দেখালাম, এবারে নিয়ে যাই ইতিহাসের জায়গায়, চলুন। ডান দিকে হচ্ছে তমলুকের বর্গভীমা মন্দির, এই ডান দিকে, আর রাজবাড়ি হচ্ছে এই সোজা রাস্তায়। আমরা এবার রাজবাড়ির দিকে এগোচ্ছি। আমরা এই মুহূর্তে পৌঁছেছি আমাদের পরবর্তী গন্তব্য তমলুকের বিখ্যাত রাজবাড়ির সামনে। যে রাজবাড়ির কথা বা যে শহরের কথা মহাভারতের সময় থেকে পাওয়া যেত। এই সেই গেট যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ঢুকেছিলেন ভেতরে রাজবাড়িতে। রাজপ্রাসাদ আজ ভগ্নপ্রাপ্ত, কিন্তু ঐতিহাসিকভাবে এই স্থানের গুরুত্ব অপরিসীম। প্রাক স্বাধীনতা যুগে এখানেই মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছিল। 1930 সালে রাজা সুরেন্দ্র নারায়ণ রায়, যিনি এই রাজবংশেরই সন্তান, লবণ সত্যাগ্রহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আগে এখানে পাবলিক মানে সাধারণ জনগণের প্রবেশাধিকার কোনো রেস্ট্রিকশন ছিল না, কিন্তু এখন এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, এবং জায়গাটাকে কিন্তু পুরো ব্যারিকেড করে ঘিরে দেওয়া, যে কারণে আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। বাইরে থেকে যতটা সম্ভব আমার পক্ষে দেখানো আমি দেখিয়ে দিচ্ছি। লোকের রাজবাড়ি এখন কিন্তু প্রায় ধ্বংসপ্রায় অবস্থায়, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন, ডাবল স্টোরেড বিল্ডিং বা দোতলা বাড়ি, তার সঙ্গে হচ্ছে মোটা পিলার, তাও আবার এখনও দাঁড়িয়ে আছে কোন অবস্থায়, যেখানে কোনো মেনটেনেন্স নেই। তাহলে যখন মেনটেনেন্স ছিল তখন এই বাড়ির পরিস্থিতি কী ছিল সেটা একবার চিন্তা করে দেখুন। আজকের মতো তমলুকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন।